রেজিস্ট্যান্স। আগের দিন স্বরাজ আমরা করেছি, এই সেকশনটার নাম প্যাসিভ রেজিস্ট্যান্স, বইটারই একটা চ্যাপ্টার, এটা দেখতেই পাচ্ছ চ্যাপ্টার 17। তো প্যাসিভ রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়, এটাই প্রথম কোয়েশ্চেন হতে পারে 5 মার্কসের, যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ফ্রেজ প্যাসিভ রেজিস্ট্যান্স। প্যাসিভ রেজিস্ট্যান্স বলতে কি বোঝো, বা describe passive resistance after গান্ধীর হিসেবে, বা কোয়েশ্চেনটা এরকম করেও আসতে পারে যে হোয়াট ইজ প্যাসিভ রেজিস্ট্যান্স অ্যাকর্ডিং টু গান্ধীর মোতাবেক, গান্ধীর হিসেবে প্যাসিভ রেজিস্ট্যান্স কাকে বলা হচ্ছে, বা তোমার ভিউ, তুমি কি বুঝেছো সেটাও আসতে পারে। সো এইখানে একটা মার্ক করা রয়েছে 173। আমরা যদি লাস্টে চলে যাই তাহলে এটার ব্যাপারে হয়তো একটা এক্সপ্লেনেশন থাকবে। 183, 178, হ্যাঁ 175 না 173, এটা 173। তো এটার গুজরাটি টাইটেল হচ্ছে সত্যাগ্রহ আত্মবল। সত্যাগ্রহ আত্মবল মানে ওইটাকে প্যাসিভ রেজিস্ট্যান্স হিসেবে ট্রান্সলেট করা হয়েছে। এই উপরের এটাকে সুপারস্ক্রিপ্ট বলে, মানে ওটার ব্যাপারে কোনো নোট দেওয়া থাকলে ফুট নোট হিসেবে দেওয়া থাকে। তো গুজরাটি টাইটেলটার সাথে প্যাসিভ রেজিস্ট্যান্সের যে ট্রান্সলেশনটা, সেটা ডাইরেক্ট কোনো মানে নেই, মানে ডাইরেক্ট কোনো কানেকশন নেই, কারণ ওটার সত্যাগ্রহ আলাদা জিনিস, আত্মবল মানে নিজের সেলফ স্ট্রেংথ বা ইনার স্ট্রেংথ বলা যেতে পারে। বাট প্যাসিভ রেজিস্ট্যান্স ইজ, দ্য মিনিং অফ প্যাসিভ রেজিস্ট্যান্স ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে যেটা প্যাসিভ রেজিস্ট্যান্সের ব্যাপারে বলা রয়েছে সেটা কমপ্লিটলি আলাদা। তো আমি আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছে সেগুলো আমি মার্ক করে রেখেছি। তো সেই জিনিসগুলোই আমি তোমাদেরকে বলবো, কিন্তু তার মানে এটা নয় যে এটা, যেহেতু এটা ডিটেইলড টেক্সট, এটা তোমাদেরকে খুব ডিটেলে পড়তে হবে, লাইন বাই লাইন পড়তে হবে। শর্ট কোয়েশ্চেন্স আনসার্স যেমন আমি তোমাদেরকে দিয়ে থাকি ওরকমই আমি তোমাদের দিয়ে দেবো। আমার কাছে আশা করি অলরেডি কিছু না কিছু থাকবে, আর এগুলো আমি বাই অ্যান্ড বাই তোমাদেরকে থাকবো। তো এই জায়গাটায় মানে ফার্স্ট কোয়েশ্চেন যেটা 5 মার্কস বা 2 মার্কসের হতে পারে, যে হোয়াট ইজ প্যাসিভ রেজিস্ট্যান্স, বা এটা 10 মার্কসের জন্য হতে পারে, হোয়াট ইজ প্যাসিভ রেজিস্ট্যান্স অ্যাকর্ডিং টু এম.কে. গান্ধী ইন হিজ বুক হিন্দ স্বরাজ। তো এই কোয়েশ্চেনটাও আমরা একটা আনসার হিসেবে আমাদেরকে রাখতে হবে। আমাদের মানে তোমরাও এটাকে আনসার্সগুলো লিখতে পারো, লিখে আমাকে দেখাতে পারো, আমি চেক করে আবার তোমাদেরকে ফেরত দিয়ে দেবো। যে আনমিউটে আছো মিউট করে নাও নিজেকে। তো প্যাসিভ রেজিস্ট্যান্সটা কি সেটা আমরা দেখব। তো এখানে এডিটর, আগের দিনই বলেছিলাম, এখানে এডিটরটা কে? রিয়া? স্যার গান্ধী। রাইট, হ্যাঁ। আর রিডারটা কে? প্রাণজীবন মাহাতো। রাইট। তো এটাও কোয়েশ্চেন হতে পারে 2 মার্কসের, যে এডিটর কে, রিডার কে, ঠিক আছে। তো যাই হোক, এডিটর এখানে বলছে the poet Tulsidas has said of religion, pity or love is the root as egotism of the body. Therefore, we should not abandon pity so long as we are alive. তো অ্যাকর্ডিং টু দ্য এডিটর, তুলসীদাস বলে একজন বিখ্যাত কবি ছিলেন, তিনি বলেছেন যে অফ রিলিজিয়ন, পিটি অর লাভ
ইজ দ্য রুট। রিলিজিয়নের, ধর্মের শিকড়ে রয়েছে পিটি, দয়া বা ভালোবাসা। অ্যাজ ইগোটিজম অফ দ্য বডি, মানে বডির মূলে রয়েছে হচ্ছে ইগোটিজম, অ্যাওয়ারনেস অফ সেলফ। ইগোটা হচ্ছে অ্যাওয়ারনেস অফ সেলফ। ইগোটিজমটা আমাদের শরীরের মূল, আর রিলিজিয়নের মূল হচ্ছে দয়া বা ভালোবাসা। Therefore, we should not abandon pity as long as we are alive. যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ আমাদেরকে দয়া করা ছাড়া উচিত নয়। দয়া ভাবটা আমাদের মূল ব্যক্তিত্বের একটা পার্ট হওয়া উচিত। দ্যাট ইজ হোয়াট দ্য এডিটর অর গান্ধী ইজ ট্রাইং টু সে। তো এইখানে যে নোটটা দেওয়া রয়েছে সেটা আমাদেরকে বলছে যে ভগবদ গীতা এবং রামায়ণ এই দুটো বইয়ের অনেকটা ইনফ্লুয়েন্স পড়েছিল গান্ধীর জীবনে। গান্ধীজ Gandhi's life was very much influenced by two books, Bhagavad Gita and Ramayana. যদিও এটা ডাইরেক্টলি কোনো কোয়েশ্চেন আসবে না, কিন্তু এরকম মানে এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে লিটারেচারের কোয়েশ্চেন্সের মধ্যে, যেখানে এটা বলা হয় বা জিজ্ঞেস করা হয় যে এই রাইটারের ওপরে কার কার ইনফ্লুয়েন্স ছিল। তো সেখানে দেখতে গেলে আমরা দেখতে পারি যে গীতা আর রামায়ণের একটা ইনফ্লুয়েন্স গান্ধীর ভাবনা চিন্তার ওপরে, গান্ধীর জীবনের ওপরে ছিল। ওকে, তো এইখানে কোয়েশ্চেন হতে পারে যে তুলসীদাস, what did Tulsidas say about the root of religion and what should we not abandon until we are alive? যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ আমাদের কি করা ছাড়া উচিত নয়? সেটা হচ্ছে পিটি, মানে কোনো মানুষের প্রতি বা কোনো জীবের প্রতি বা যে কোনো জিনিসের প্রতি মায়া, যে কোনো জিনিসের প্রতি দয়া দেখানোটা ছাড়া উচিত নয়। সেটা অ্যাকর্ডিং টু তুলসীদাস গান্ধী বলছে যে তুলসীদাস এই কথাটা বলতে চাইছে। ওকে, নেক্সট। এখানে আবার একটা প্রশ্ন আসছে, হোয়াট হিস্ট্রি মিনস। জাস্ট লাইক প্যাসিভ রেজিস্ট্যান্স, প্যাসিভ হচ্ছে কাকে বলা হচ্ছে, সেখান থেকেই একটা প্রশ্ন আসছে, হোয়াট ইজ হিস্ট্রি, হোয়াট ইজ দ্য মিনিং অফ হিস্ট্রি, হিস্ট্রি কাকে বলে। ঠিক আছে, তো হিস্ট্রির ব্যাপারটা কি এখানে, গুজরাটি ইকুইভ্যালেন্টের মানে হচ্ছে ইট সো হ্যাপেন্ড, এরকম হয়েছিল। ইফ দ্যাট ইজ দ্য মিনিং অফ হিস্ট্রি, ইট ইজ পসিবল টু গিভ কোপিয়াস এভিডেন্স, বাট if it means the doings of kings and emperors, there can be no evidence of soul force or passive resistance in such history. You cannot expect silver ore in a tin mine. না, এইখানে একটা খুব ভালো কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে যে হিস্ট্রি কাকে বলে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হিস্ট্রি। হিস্ট্রি বলতে আমরা যে জিনিসগুলোকে জানি, আমরা যে জিনিসগুলোকে চিনি, সেই হিস্ট্রির সাথে গান্ধীর যে ডেফিনেশন অফ হিস্ট্রি সেটা ম্যাচ করছে না। গান্ধীজ ডেফিনেশন অফ হিস্ট্রি সিমস টু বি ডিফারেন্ট দ্যান হোয়াট ইন জেনারেল উই নো অ্যাবাউট হিস্ট্রি। তো গুজরাটি হিসেবে হিস্ট্রির মানেটা হচ্ছে যে যা কিছু হয়েছে, যা কিছু হয়েছে সেইটা, সেই হিসেবটা দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে হিস্ট্রি মানে যা কিছু আগে কোনো একটা সময় ঘটে গেছে সেটা হচ্ছে হিস্ট্রি অ্যাকর্ডিং টু দ্য গুজরাটি মিনিং। কিন্তু আমরা হিস্ট্রি বলতে কি জানি, ডুইংস অফ কিংস অ্যান্ড এম্পারার্স, রাজা রাজরা তাদের কনকোয়েস্ট,
তাদের পলিসি, তাদের তাদের কাজ কারবার, এইটা আমরা এখন হিস্ট্রি বলতে বুঝেছি। তো সেই ক্ষেত্রে মানে সেটার ব্যাপারে বলতে গিয়ে গান্ধী বলছে যে যদি হিস্ট্রির এই ডেফিনেশনটা নেওয়া হয়, তাহলে এরকম কোনো এক্সাম্পল তাদের কাছে নেই, বা এরকম কোনো এক্সাম্পল তারা দেখাতে পারবে না যেখানে এই প্যাসিভ রেজিস্ট্যান্স বা সোল ফোর্সের ব্যাপারে কথা বলা রয়েছে। তো যখন গান্ধী রিডারকে বলছে সোল ফোর্স বা এই প্যাসিভ রেজিস্ট্যান্সের ব্যাপারে, তখন রিডার ওকে উল্টো প্রশ্ন করছে যে এটার এক্সাম্পল কোথায় আছে, এটার এক্সাম্পল কিভাবে দেখাতে পারবে। এই আগের জায়গাটায় আমার মনে হয় এই প্রশ্নটা রিডার করেছে যে is there any historical evidence as to the success of what you have called soul force or truth force? No instance seems to have happened of any nation having risen through soul force. I still think that the evildoers will not cease doing evil without physical punishment. তো রিডার বলছে যে এরকম কোনো এক্সাম্পল দিতে পারো যেখানে ট্রুথ ফোর্স, সোল ফোর্স, এরকম ধরনের অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো দিয়ে কোনো দেশের উন্নতি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি ইতিহাসে যে কড়া গভর্নমেন্ট, কড়া রুল না হলে মানুষের পতন হতেই থাকে, মানুষ নেশনের পতন হতে থাকে। সেন্টারে বা গভর্নমেন্টে কড়া গভর্নমেন্ট না থাকলে, বা আমাদের ফ্যামিলিতে আমরা দেখেছি কড়া পেরেন্টসদের চিলড্রেনরা ইউজুয়ালি ভালো চাকরি বাকরি, ভালো বিজনেস বা অন্য ধরনের কাজে শাইন করে। কিন্তু যে পেরেন্টসরা কড়া শাসন করে না, তাদের চিলড্রেনরা অনেক সময় খারাপ পথে চলে যায়। তবে দিস ইজ নট অ্যাবসলিউট, এটার কোনো মানে নেই যে শাসন করা হলেই ভালো রেজাল্ট হবে। there should be a balance between punishment and reward. তোমরা ফোর্থ সেমেস্টারে গালিভার্স ট্রাভেলস পড়েছো। গালিভার্স ট্রাভেলসের একটা জায়গায় গালিভার বলছে যে লিলিপুটিয়ানসদের যখন ইয়েতে ছিল, কিংডমে ছিল, তখন ওদের জাস্টিস সিস্টেমের আর একটা পার্ট ছিল শুধু যে খারাপ কাজ করলে তোমাকে তোমাকে পানিশমেন্ট পেতে হবে তাই নয়, যদি তুমি ভালো কাজ করো তাহলে তোমাকে রিওয়ার্ডও দেওয়া হবে। যদি সারা বছর তুমি ভালো হয়ে থাকো তাহলে সেটার একটা রিওয়ার্ডও আছে। তো কিন্তু কিন্তু রিডার এই জিনিসটা বিশ্বাস করছে না। রিডার ওয়ান্টস টু গেট এক্সাম্পলস, ডকুমেন্টারি এক্সাম্পলস অফ দ্য টাইমস ওয়েন দ্য soul force or the truth force actually led to something good or great. তো সেটার উত্তর দিতে গিয়ে গান্ধী বলছে যে আমরা যে ইতিহাসটা পড়েছি সেই ইতিহাসে রাজা রাজরাদেরই গল্প শুধু রয়েছে, সেই ইতিহাসে সাধারণ মানুষদের ব্যাপারে কোনো আখ্যান নেই, সাধারণ মানুষদের ব্যাপারে কোনো ব্যাখ্যা নেই। মানে তোমরাও যে হিস্ট্রিটা পড়েছো সেখানেও দেখবে যে হিস্ট্রি বলতে রাজা উজিররা কি করেছে, তারা কিভাবে বিভিন্ন রাজা অন্য রাজাদেরকে হারিয়ে দিয়েছে, কিভাবে একে অপরকে তারা মেরে দিয়েছে ইত্যাদি, এইসব ধরনের জিনিসগুলো খুব দেখা যাবে। কিন্তু অ্যাকচুয়ালি সাধারণ মানুষরা কি করেছে, সাধারণ মানুষরা কিভাবে স্ট্রাগল করেছে, কিভাবে তাদের দৈনন্দিন জীবনটা কেমন যাপন করেছে, সেটার ব্যাপারে খুব অল্প করে লেখা থাকে। মানে তাও আবার যদি হিস্ট্রিটা ডিটেলে পড়ো তাহলে, নাহলে বেশিরভাগ সময়ই আমরা শুধু এইটাই দেখেছি যে কিভাবে রাজাদের সম্পত্তি বেড়েছে বা রাজাদের প্রতিপত্তি, টেরিটরিগুলো এক্সপ্যান্ড করেছে, এইটুকুই আমরা এতদিন অবধি দেখে এসেছি। তো সেটার ব্যাপারেই
গান্ধী বলতে গিয়ে এই কথাটা বলছে আর কি। ওকে, তো এইখানে পরপর তো ওই উদাহরণটা দিতে গিয়ে বলছে যে সিলভার ওর, মানে যেটা দিয়ে সিলভার, সিলভারকে বাংলায় কি বলে ভুলে যাচ্ছি। তো সেইটার যে ওরটা হয়, সেটার যে খনিটা হয়, সেটা টিন টিন মাইনে পাওয়া যাবে না। মানে টিন একটা আলাদা মেটাল, সিলভার একটা কস্টলি মেটাল। তো যেখান থেকে টিনের খনিতে সিলভার পাওয়ার কোনো চান্স নেই। তো জেনারেল হিস্ট্রিটাকে জেনারেল হিস্ট্রিটাকে গান্ধী বেশি গুরুত্ব দিচ্ছে, আর রাজাদের হিস্ট্রিটাকে বলছে টিন মাইন। তো এটাও একটা প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ সিলভার ওর। সিলভার ওর বলতে ট্রুথ ফোর্স, সোল ফোর্স, এগুলোর এক্সাম্পল। আর টিন মাইনটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ দ্য কিংস অ্যান্ড কুইন্স। ঠিক আছে, ওকে। তারপরে এখানে অনেকগুলো কোয়েশ্চেন্স মার্ক করা থাকতে পারে। হ্যাঁ, এইখানেই আমি গালিভার্স ট্রাভেলসের এক্সাম্পলটা ইউজ করছিলাম। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ওয়ার্ড লং হিয়ার? আচ্ছা, তো এইখানে এই লাইনটা আমরা পড়তে পারি যে হাউ কিংস প্লেড, হাউ দে বিকেম এনিমিজ অফ ওয়ান অ্যানাদার অ্যান্ড হাউ দে মার্ডার্ড ওয়ান অ্যানাদার ইজ ফাউন্ড অ্যাকুরেটলি রেকর্ডেড ইন হিস্ট্রি, and if this were all that had happened in the world, it would have it would have been ended long ago. তো এখানে মানে আমি একটা কোয়েশ্চেন এখানে করছি যে লং আগো বলতে কি বলতে চাইছে। মানে আমাদের যে ইতিহাসটা, আমাদের যে সিভিলাইজেশনের ইতিহাস, সেটাই 6 থেকে 7 হাজার বছর পুরনো। তো মানে এত তাড়াতাড়ি একটা স্পিসিস শেষ হয় না। মানে আমরা হিউম্যান স্পিসিস, যেটাকেও বলছে যে দ্য ওয়ার্ল্ড would have been ended long ago, জগৎটা শেষ হয়ে যেত। জগৎ বলতে কাদের জগৎ? মানুষদের জগৎ। কিন্তু 6-7 হাজার বছরের যে টাইম পিরিয়ডটা, সেটার মধ্যেও লড়াই, মানে পুরো জগৎকে শেষ করে দেওয়ার যে লড়াইটা, সেটা করার ক্ষমতা হয়তো অ্যাটম বম হওয়ার পর থেকে শুরু হয়েছে, বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু হয়েছে। তো তার থেকে মাত্র এখনো 100 বছরও হয়নি। তো দের ইজ স্টিল টাইম দ্যাট দ্য হিউম্যানস ক্যান ডেস্ট্রয় ইচ আদার সিভিলাইজেশনস। সব যদি নিউক্লিয়ার বোম একসাথে ফাটতে শুরু করে, তাহলেই শুধু হিউম্যান নয়, all life from the earth will be gone. তো গান্ধীজ আইডিয়া or গান্ধীজ ইনসাইট ইজ ভেরি লিমিটেড। সেটা আমি বারবার করেই বলছি তোমাদেরকে। এটা আর একটা কোয়েশ্চেন হতে পারে যে গান্ধীজ প্রোজ স্টাইলে অতটা আসবে না এই প্রসঙ্গটা, যতটা আসবে যে গান্ধীজ আইডিয়াজ অ্যাবাউট স্বরাজ বা গান্ধীজ আইডিয়াজ অ্যাবাউট প্যাসিভ রেজিস্ট্যান্স। তো সেক্ষেত্রে আমাদের এটা বলতে হবে যে গান্ধীজ আইডিয়াজ ওয়ার ভেরি লিমিটেড। কারণ ও এমন এমন কথাগুলো বলছে যেগুলো জেনারেলি শুনতে মনে হবে যে ভ্যালিড, কিন্তু ওগুলোকে যদি একটুখানি বেশি আমরা সময় দিই ওটাকে, তাহলেই বুঝতে পারবো যে ও বেশি চিন্তা ভাবনা করে এগুলো লেখেনি। মানে যেটা আমি তোমাদেরকে বললাম যে লং আগো বলতে কি, আমাদের যে ক্ষমতা একে অপরকে ধ্বংস করে দেওয়ার, সেটা খুব রিসেন্টলি তৈরি হয়েছে। সো দের ইজ স্টিল টাইম, and there is still opportunities for the world of the humans to be destroyed very soon by the use of nuclear weapons or something more dangerous. Not a man would have been found alive today. তো সেটাই লং, এই কথাটার ক্রিটিসিজম করে আমি এটা বলছিলাম। তো এইখানে এই জায়গাটায়
আবার আমাদেরকে পড়তে হবে, those people who have been warred against have disappeared, as for instance the natives of Australia, of whom hardly a man was left alive by the intruders. অস্ট্রেলিয়ার যখন কলোনাইজেশন করে ইংল্যান্ড, তখন ইংল্যান্ডের লোকেরা ওই অস্ট্রেলিয়ার যে ইনহ্যাবিটেন্টসরা ছিল, অরিজিনাল অরিজিনাল যে ইনহ্যাবিটেন্টসরা ছিল অস্ট্রেলিয়ার, নেটিভ ইনহ্যাবিটেন্টস, আদিবাসী যারা ছিল, তাদেরকে অস্ট্রেলিয়ার যে ইন্ট্রুডার্স বলতে এখানে কলোনাইজার্স, ব্রিটিশরা কি করেছিল, ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে তাদের কলোনি বানিয়েছিল। তো ওখানকার যে নেটিভ লোকেরা ছিল তাদেরকে সবাইকে ওরা মেরে দিয়েছিল ওই অস্ট্রেলিয়ানরা। যেমন ব্রিটেনের লোকেরা যখন ইয়েতে আসলো, আমেরিকায় আসলো, তখন আমেরিকার যে নেটিভ আমেরিকানসরা ছিল তাদেরকেও একদম শেষ করে দিয়েছে। তো সেটা গান্ধী এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করছে যে যদি আমরাও ওই ব্রিটিশারদের সাথে বা ইংলিশম্যানদের সাথে আর্মড স্ট্রাগলে যাই, যুদ্ধ করতে যাই, তাহলে ওরাও আমাদেরকে শেষ করে দেবে। এটা তো একটা অদ্ভুত আর্গুমেন্ট। আমরা আমাদের ঘর, আমরা আমাদের জমি বাঁচাবো না তা বলে ওদের মানে গান্ধী যেটা বলতে চাইছে, এবং গান্ধী যেটা পলিটিক্যালিও ফলো করেছিল, যেটাতে আমাদের স্বাধীনতা পেতে অনেক দেরি হলো, বা স্বাধীনতা পাওয়ার পরও আমাদের দেশ দুর্বল হয়ে থাকলো অনেক বছর, সেটা ছিল হচ্ছে গান্ধীর ভুল পলিসিসগুলোর জন্য। আমাদের গান্ধী এটা শিখিয়েছে, এটা শেখানোর চেষ্টা করেছে যে লড়াই করে কোনো লাভ নেই। তো লড়াই যদি না করি তাহলে দাসত্বটাকে মেনে নিতে হবে। তার মানে গান্ধীর বক্তব্য হচ্ছে যে দাস হয়ে থাকা স্বাধীন হয়ে মরার থেকে অনেক ভালো। বাট আই পার্সোনালি ডু নট বিলিভ ইট, কারণ এইখানে যে ইয়েটা দিচ্ছি আর কি, মানে আর্গুমেন্টটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে নাই তুমি অনেক বছর কাওয়ার্ডদের মতন, দাসদের মতন বেঁচে থাকে, কিন্তু তাও আলটিমেটলি ওরা তোমাকে মারবেই। যে তোমার উপর অত্যাচার করছে, যে তোমাকে বন্দি বানিয়েছে, আলটিমেটলি তোমাকে সে শেষ করেই দেবে। তো তিলে তিলে মরার থেকে এটা ভালো যে আমরা লড়াই করে মরি। এটা আমার মানে ভাবনা চিন্তা। বাট গান্ধী বিলিভড যে, গান্ধী থট যে বেঁচে থাকাটা বেশি ইম্পর্টেন্ট, কিভাবে বেঁচে আছি সেটা ইম্পর্টেন্ট নয়। তাহলে তো হিউম্যান ডিগনিটি বলে কোনো জিনিস থাকবে না। যদি আমরা গান্ধীর কথা শুনে বা গান্ধীর মতে আমরা যদি কোনোদিনও আন্দোলন না করতাম, কোনোদিনও লড়াই না করতাম, তাহলে হয়তো এতদিনেও আমরা ইংরেজদের হাত থেকে রেহাই পেতাম না। এটা মানে এটাকে নিয়ে আমরা ডিবেট করতে পারি, এটাকে নিয়ে একটা ডিবেট হতে পারে কলেজ লেভেলে, তোমরা নিজেদের মধ্যে এটা ডিবেট করতে পারো যে হোয়াট ইজ বেটার, টু লিভ আ শর্ট লাইফ but a free life, or to live like a donkey, or to live like a slave for a very long time, waiting for our enemies to kill us. সেটা মানে ডিবেটেবল আর কি। বাট ডিবেটেবল, এবং the fact that it is debatable, the fact that whatever Gandhi is saying is debatable, is actually throwing a challenge against him. যে ও যেটা বলছে সেটাই ঠিক তা নয়। ঠিক আছে, তারপরে এখানে যেটা হাইলাইট আমি করেছি যে অস্ট্রেলিয়ানস উইল শেয়ার দ্য সেম ফেট অ্যাজ দেয়ার ভিকটিমস। যে যদি অস্ট্রেলিয়ান লোকেরা, অস্ট্রেলিয়ায় এখন যারা বাসিন্দা, ফর্সা চামড়ার যারা বাসিন্দা, তারা যদি এরকম লড়াই ঝগড়া অশান্তি করতে থাকে, তাহলে তাদেরও দশা, তাদেরও নিয়তি সেটাই হবে, যেটা অস্ট্রেলিয়ানরা যাদেরকে মেরেছে, মানে অস্ট্রেলিয়ানদের ভিকটিমসের মতনই হয়ে যাবে।
ঠিক আছে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়ানরা কিন্তু মোটামুটি 200 শতাব্দী পরেও তারা ভালোই আছে, তাদের কোনো সমস্যা কিছু এখনো অবধি হয়নি অস্ট্রেলিয়ানদের। মানে গান্ধী বলতে চেয়েছিল যে অস্ট্রেলিয়ান লোকেরা, ইংল্যান্ড থেকে যারা গিয়ে অস্ট্রেলিয়ায় কলোনি বানিয়েছে, সেই লোকেরা ওখানকার নেটিভ লোকেদের, আদিবাসীদেরকে মেরেছে। তাই জন্য অস্ট্রেলিয়ানদেরও নিয়তিটা ওরকমই হবে, দে উইল ডাই ভায়োলেন্ট ডেথস। বাট অস্ট্রেলিয়াতে এরকম কোনোদিনও কিছু হয়নি, না তো কেউ বাইরের থেকে এসে ওদেরকে দাস বানানোর চেষ্টা করেছে, না তো ওদের নিজেদের মধ্যে কোনো যুদ্ধ হয়েছে, কিছুই হয়নি। হয়তো একটা দুটো ওই টেররিস্ট অ্যাটাকের মতন ছোটোখাটো তো সব জায়গাতেই হয়ে থাকে, সেরকম হয়েছে। বাট 200 বছর হয়ে গেল, Australians have not really paid for their crimes. এদিকে আমেরিকানদেরও তাই, আমেরিকানরা নেটিভ আমেরিকান যারা ছিল, আদিবাসী যারা ছিল, ট্রাইবস যেগুলো ছিল, তাদেরকে সবাইকে মেরে দিয়েছে। কিন্তু আমেরিকানদের তো উন্নতিই হচ্ছে, মানে আমেরিকানস আর স্টিল ওকে, দে আর ডুইং গুড। তো গান্ধীজ আইডিয়া is not sound, or Gandhi's ideas have not proved to be true, যে তুমি যদি ভায়োলেন্স করো কারোর সাথে, তোমার সাথেও ভায়োলেন্স হবে। ইট ইজ নট নেসেসারি। হিস্ট্রি হ্যাজ proved to be history has proved Gandhi false, ঠিক আছে? তো নেক্সট যে জায়গাটা আছে এখান থেকে, এই প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট। এখানে the fact that there are so many, sorry, the fact that there are so many men still alive in the world shows that it is based not on the force of arms but on the force of truth or love. তো এইখানে মানে কিছু কোয়েশ্চেন্স আমি নিজের থেকেই করেছি আর কি, যে এইখানে একটা লাইনও বলবে যে উইথ প্যারাগ্রাফে, যে উইথ আস দ্য প্রভার্ব ইজ দ্যাট প্রফেশনাল সুইমার্স উইল ফাইন্ড আ ওয়াটারি গ্রেভ। মানে যারা যত বেশি সুইম করতে জানে তারা তত গভীর জলে চলে যায়, এবং গভীর জলে চলে যাওয়াতে তাদের অনেক সময় তারা মরে যায়, ডুবে যায়। তো প্রফেশনাল সুইমার্সরাই অনেক সময় জলের মধ্যে ডুবে মারা যায়। কিন্তু যদি একটা সার্ভে করা হয় বা যদি একটা অ্যানালিসিস করা হয়, তাহলে আমার ধারণা কতজন, মানে বেশি লোক যারা সুইমিং জানে না তারাই মরে যায় জলে ডুবে, রাদার দ্যান যারা সুইমিং জানে। সো আগেন গান্ধীজ আইডিয়া দ্যাট, অর গান্ধীজ প্রভার্ব যে প্রফেশনাল সুইমার হয় তারাই জলে ডুবে মরে, সেটাও ভুল। যাই হোক, তো নেক্সট যে জায়গাটা রয়েছে, যে মানুষ, অনেক মানুষ বেঁচে আছে এখনো জগতে, আর যদি মানুষ মারামারি করার জায়গায় মেনলি ট্রুথ অ্যান্ড লাভকে সম্বল করে না বাঁচত, তাহলে এতদিন এত মানুষ বেঁচে থাকতে পারত না। তো এখানে প্রশ্নটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে অ্যাজ অপোজ টু হোয়াট কন্ডিশন। এটা তো সায়েন্টিফিকও নয় ব্যাপারটা, মানে ডাইনোসররা তাহলে কেন মরে গেল? ডাইনোসরসের মধ্যে অনেকে প্রেডেটর ছিল, যারা মাংসাশী ছিল, আর যারা গাছপাতা খেত, হার্বিভোর ছিল। So why did the dinosaurs suddenly die? Because the universe is there is no poetic justice in the universe. Truth, love, these are constructed by humans, and among humans, poets.
কবিরা এইসব চিন্তাভাবনা করেছে, এটা কবিদের চিন্তা। ট্রুথ, লাভ, দিজ আর নট রিয়েল থিংস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো ডাইনোসররা কিভাবে মরে গেল না, একবার ওই একটা মিটিওরাইট এসে বা একটা অ্যাস্ট্রয়েড এসে ইম্প্যাক্ট করলো পৃথিবীতে, পৃথিবীর অনেক এটা একটা নিউক্লিয়ার ব্লাস্টের মতন হলো, নিউক্লিয়ার উইন্টার হয়ে গেল, অ্যান্ড ফর ন্যাচারাল রিজনস দ্য ডাইনোসরস ডাইড। দ্য ডাইনোসর ডিড নট ডাই ফাইটিং ইচ আদার। তো সেরকমই মানুষের মৃত্যু কিসে হবে, মানে মানুষের সিভিলাইজেশন কিসে শেষ হয়ে যাবে, সেটার কোনো ঠিকানা নেই। মানে এই কোভিড যখন হলো, কোভিডে অনেক মানুষ মারা গেল, সেটা তো যুদ্ধেতে মারা যায়নি, সেটা তো অসুখ হয়ে মারা গেল। তাহলে ট্রুথ, লাভ, হাউ ডাজ দ্যাট ম্যাটার? মানে গান্ধী ইজ অ্যাকচুয়ালি থিঙ্কিং, গান্ধী ইজ অ্যাকচুয়ালি সাপোজিং দ্যাট ট্রুথ অ্যান্ড লাভ, দিজ থিংস আর রিয়েল থিংস। মানে এগুলোকে কোয়ান্টিফাই করা যেতে পারে বা এগুলোকে প্রমাণ করা যেতে পারে, এগুলো অবজেক্টিভ কিছু। কিন্তু আমরা আমাদের অ্যানালিসিস করে বুঝতে পারবো যে অল অফ দিস থিংস আর নট রিয়েল। ঠিক আছে, সো গান্ধীজ আইডিয়াস আর নট রিয়েলি সাউন্ড। এনিওয়ে, তো এইখানে আর একটাও কোয়েশ্চেন আমাদের হতে পারে যে মানুষের পপুলেশন বাড়ছে বিকজ অফ পপুলেশন গ্রোথ, নট লাভ বিটুইন পিপল, সেক্সুয়াল লাভ। গান্ধীরই 5টা বাচ্চা ছিল, তো লাভের জন্য সিভিলাইজেশন চলছে না, বিয়ে থা হচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, আরও জনসংখ্যা বাড়ছে, তাই জন্য মানুষের সিভিলাইজেশন এখনো শেষ হয়ে যায়নি। ওকে, তো এইখানে যেটা বলছে যে therefore the greatest and most unimpeachable evidence of the success of this force is to be found in the fact that in spite of the wars of the world, it still lives on. তো এটা আগেও আমরা এটাকে রিভিউক করেছি যে না, এটা আইডিয়াটা ঠিক নয়। কারণ জগৎটা এত যুদ্ধ ঝামেলা হওয়ার পরও চলছে, তার মানে এটা নয় যে ওয়ার্ল্ডে কোনো লাভ, ট্রুথ এরকম বলে কোনো একটা জিনিস আছে। এত পপুলেশন আমাদের আছে হিউম্যানদের ইন জেনারেল, যে সেটা একটা যুদ্ধে শেষ হওয়ার মতন নয়। সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল আইডিয়া। তারপরে আবার এখানে সাইন্টিফিক ট্রুথের ব্যাপারে বলছে। সাইন্টিফিক ট্রুথ ইন গুজরাটি, shastra vachan, scientific according to the science of morals, not according to the modern notion of science. তো according to Gandhi, scientific truth is about the truth of morality, ঠিক ভুল বিচার করার সায়েন্স। সায়েন্স মডার্ন নোশন অফ সায়েন্স নয়। মানে এই 175-এ যেটা একটা ইয়ে রয়েছে, একটা নোট রয়েছে, এই যে এইখানটা, this appears to be a scientific truth. কোনটাকে সাইন্টিফিক ট্রুথ বলছে? The poet Tulsidas, therefore we should not abandon pity so long as we are alive. এটাকে সাইন্টিফিক ট্রুথ বলছে। সাইন্টিফিক ট্রুথ নিজের মতন করে গান্ধী বলার চেষ্টা করছে যে এটা মরাল সায়েন্স, সায়েন্স অফ মরালস, সাইন্টিফিক অবজেক্টিভ ট্রুথ নয়, ফিজিক্স, বায়োলজি ওরকম ধরনের ট্রুথ নয়, মরাল সায়েন্স। আমাদের একটা ছোটবেলায় সাবজেক্ট ছিল মরাল সায়েন্স বলে, আমি জানি না তোমরা আর পড়েছো কিনা, বাট দ্য ফ্যাক্ট দ্যাট মরাল সায়েন্স ইজ নট আ সাবজেক্ট এনিমোর বিকজ ইট ইজ বোগাস, তাই জন্য আর ওটাকে পড়ানো হয় না, মানে আর বাচ্চাদেরকে পড়ানো হয় না, স্কুল থেকে ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মরাল সায়েন্সে আমাদের পড়ানো হতো যে আমাদের মানে স্পিরিচুয়াল কাজ করা উচিত, আমাদের দয়া দেখানো উচিত, ভালোবাসা উচিত, এই সবগুলো বলা হতো আর কি। মানে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, এরকম ধরনের জিনিসগুলো বলা হতো।
and those are practical things but not science. All practical things cannot be called science. Anyway, নেক্সট পেজে একটা কোয়েশ্চেন হতে পারে, এখানে হিস্ট্রির যে সেন্সটাকে ইউজ করা হয়েছে সেটা খুব লিমিটেড, সেটাই আমি এখানে বলছি। হিস্ট্রি ইজ রিয়েলি a record of every interruption of the even working of the force of love or of the soul. তো আগের পেজে যে কোয়েশ্চেনটা ছিল হোয়াট ইজ হিস্ট্রি, সেইটার হিসেবে এইখানে উত্তরটা দেওয়া হয়েছে যে হোয়াট ইজ হিস্ট্রি। History, according to Gandhi, is really a record of every interruption of the even working of the force of love or of the soul. তো এটা তোমাদের উত্তর হবে অ্যাকর্ডিং টু গান্ধী। এখানে হিস্ট্রি চাইছে যে হিস্ট্রি অ্যাকচুয়ালি এমন একটা রেকর্ড যেটা কোনো ধরনের স্মুথ ফ্লোকে ইয়ে করে না, রেকর্ড করে না। কিকে কোন জিনিসটাকে রেকর্ড করে? ইন্টারাপশনসগুলোকে। যেমন ধরো ওই দানা বলে যে ঘূর্ণিঝড়টা আসার কথা, সেইটাকে রেকর্ড করা হয়েছে, কিন্তু আজকে ক্লিয়ার ওয়েদার, হালকা হাওয়া চলছে বা সূর্য উঠেছে, সেটাকে রেকর্ড করা হবে না। মানে কেউ হিস্ট্রি বইতে এটা লিখবে না যে 26শে অক্টোবর সূর্য উঠেছে, প্লেজেন্ট ওয়েদার, হালকা হাওয়া চলছে, এক্সেট্রা। বাট দানা আসার জন্য যে সমস্যাগুলো হয়েছে বা যেখানে যেখানে বিপর্যয় হয়েছে সেইগুলোকে দেখা হবে। তো এটা একটা ইন্টারাপশন হলো স্মুথ লাইফে, জেনারেল এভরিডে লাইফে। তো অ্যাকর্ডিং টু গান্ধী হিস্ট্রি হচ্ছে ওই ইন্টারাপশনটা, যেটা আমাদের স্মুথ লাইফে, এভরিডে লাইফে আমাদের হয়। আর হিস্ট্রি এমনই একটা সাবজেক্ট যেটা শুধুমাত্র ওই ইন্টারাপশনগুলোকেই রেকর্ড করে। সো ইটস নট রিয়েলি ভেরি এক্সটেন্সিভ, মানে খুব একটা বড় জিনিসকে নিয়ে এই এই হিস্ট্রিটা তৈরি নয়, এই সাবজেক্টটা তৈরি নয়। সাবজেক্টটা খুবই লিমিটেড অ্যাকর্ডিং টু, মানে মডার্ন হিস্ট্রি যেটা অ্যাকর্ডিং টু গান্ধী এইটাই। নেক্সট, তবে এইখানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে হিস্ট্রির এখানে খুব লিমিটেড সেন্সটাকে নেওয়া হয়েছে। হিস্ট্রি ডেভেলপমেন্ট অফ আ নেশন অ্যান্ড সিভিলাইজেশনটাকেও কিন্তু রিড করে, রেকর্ড করে যে কিভাবে একটা সিভিলাইজেশন ডেভেলপ করলো। যেমন ধরো হারাপ্পান সিভিলাইজেশন, হারাপ্পান সিভিলাইজেশনে যুদ্ধের কথা খুব কম আছে, কিন্তু ওরা কি সুন্দর রাস্তা বানিয়েছিল, ড্রেনেজ সিস্টেম বানিয়েছিল, ওদের জলে ওদের একটা যে সুইমিং পুল টাইপের ছিল সেটার ব্যাপারে আলোচনা করা রয়েছে, ওরা কি ড্রেস পরতো সেগুলোর ব্যাপারে আলোচনা করা রয়েছে। দের ইজ হার্ডলি এনি ডিসকাশন অ্যাবাউট ওয়ার। যদি তোমরা এনশিয়েন্ট হিস্ট্রিতে ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা যদি হারাপ্পান সিভিলাইজেশনের ব্যাপারে পড়ো তাহলে ওইখানে এইসব ধরনের জিনিসগুলো বলাই নেই। Since Gandhi wants to prove a point, he is using one aspect of the fact, one aspect of the truth, একটা দিক থেকে কথাগুলো বলছে, এবং এই হাফ ট্রুথ ইজ ভেরি ডেঞ্জারাস। যারা এই ধরনের হাফ ট্রুথকে নিয়ে কাজ কারবার করে বা যারা বোঝানোর চেষ্টা করে তারা মিথ্যেবাদীর থেকেও বেশি ভয়ঙ্কর হতে পারে। অ্যান্ড গান্ধী ওয়াজ ওয়ান অফ দোজ। আফটার অল গান্ধী ওয়াজ আ পলিটিশিয়ান, অ্যান্ড পলিটিশিয়ানসরা কী করে বেশিরভাগ সময় কোনো একটা ফ্যাক্টকে ভেঙে নিয়ে ওর এজেন্ডার জন্য যেটা কার্যকর হতে পারে সেইটাকে ব্যবহার করে। অ্যান্ড গান্ধী ইজ ডুইং এক্স্যাক্টলি দ্যাট। এনিওয়ে, তারপরেরটা যেটা রয়েছে নোটটা রয়েছে হচ্ছে blood and gunpowder function in very different ways. How would Gandhi explain the war of Mahabharata? Wasn't it fought between the families? আচ্ছা, তো এখানে কি বলছে? And
What is true of families and communities is true of nations. There is no reason to believe that there is one law for families and another for nations. কিসের কনটেক্সটে এই কথাটা বলছে? বলছে যে আমরা যেমন ফ্যামিলিতে একসঙ্গে থাকি, একসঙ্গে কাজ করি, একে অপরের জন্য আমরা ওয়ারিড থাকি, সেরকমই নেশনদের ক্ষেত্রেও এটা হতে পারে। দিস ইজ ওয়্যার গান্ধী হ্যাজ কমপ্লিটলি লস্ট দ্য প্লট। কি করে হয়? মানে ওয়ান শু ফিটস অল ফিট, এরকম তো হতে পারে না। মানে এক সাইজের জুতো তো আর সবাই পরতে পারে না। যেটা একটা ফ্যামিলির জন্য প্রযোজ্য, যেটা একটা কমিউনিটির জন্য প্রযোজ্য, একটা গ্রামের জন্য প্রযোজ্য, সেটা পুরো দেশের জন্য প্রযোজ্য নয়। লেট অ্যালোন দ্য সেম প্রিন্সিপাল বিং অ্যাপ্লাইড টু ভেরিয়াস নেশনস। বিভিন্ন নেশনদের মধ্যেও এই জিনিসটা সম্ভব নয় যে আমরা একসঙ্গে থাকবো ফ্যামিলির মতন। এটা সম্ভব নয়, কারণ আমাদের মধ্যে অনেক ডিফারেন্সেস চলে আসতে পারে, যেটা আমাদের ফ্যামিলির মধ্যেও আসে। আর যে এক্সাম্পলটা আমি দিলাম, যে ও ফ্যামিলির এক্সাম্পল দিচ্ছে, তো সব থেকে বড় যুদ্ধ যেটা আমাদের দেশে হয়েছিল সেটা তো মহাভারত। তো মহাভারত কাদের মধ্যে হয়েছিল? বাইরের কোনো শক্তি এসে আক্রমণ করেছিল, না ভাই ভাইতে যুদ্ধ হয়েছিল? তাহলে what kind of argument is this? Anyway, let's move forward. হ্যাঁ, কেউ কিছু বলছো? আগের লিঙ্কটা, হ্যাঁ জয়েন হতে বলো, অসুবিধা কি? স্যার সোহিনী ও ওখানে ক্লাস করে বলে বলেছিল, যেটা ও জানতো না যে আগের লিঙ্কে ক্লাস। হ্যাঁ, তো লিঙ্ক তো একটাই থাকে, ওটার থেকেই তো ক্লাসটা হয়। ঠিক আছে, ওকে বলো যে জয়েন করলে জয়েন করতে পারে। ওকে, তো এইখানেও বলছে যে এডিটর বলছে যে এখানে প্যাসিভ রেজিস্ট্যান্সের একটা ডেফিনেশন দেওয়া রয়েছে। কি ডেফিনেশন? প্যাসিভ রেজিস্ট্যান্স ইজ আ মেথড অফ সিকিউরিং রাইটস বাই পার্সোনাল সাফারিং। ইট ইজ দ্য রিভার্স অফ রেজিস্ট্যান্স বাই আর্মস। তাহলে ডেফিনেশনটা আমরা পেলাম অ্যাকর্ডিং টু গান্ধী। হোয়াট ইজ প্যাসিভ রেজিস্ট্যান্স? এটা তোমরা লিখে নিতে পারো, তোমাদের খাতায় বইতে হাইলাইট করে রাখতে পারো, বাট দিস ইজ দ্য ডেফিনেশন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখানে মার্ক করে রাখি আমি এখানে। ডেফিনিশন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স। এটা 5 মার্কস বা 2 মার্কসের জন্য আসতে পারে, ডেফিনিশন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স। তো প্যাসিভ রেজিস্ট্যান্সটা কি? প্যাসিভ রেজিস্ট্যান্সের ডেফিনিশন হচ্ছে ইজ আ মেথড অফ সিকিউরিং রাইটস বাই পার্সোনাল সাফারিং। নিজেকে কষ্ট দিয়ে নিজের হকটা, নিজের রাইটসগুলো, নিজের অধিকারটা পাওয়া বা পাওয়ার চেষ্টা করা, সেটা হচ্ছে প্যাসিভ রেজিস্ট্যান্স। এটা আর্মড রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বাই ফোর্স, যুদ্ধের একদম বিপরীত একটা উপায়। এখানে তারপরে বলছে যে when I refuse to do a thing that is repugnant to my conscience, তো why is violence repugnant? repugnant মানে যেটা নাক্কারজনক, যেটা ঘৃণ্য, সেটাকে রিপাঙ্গেন্ট বা রিপাঞ্জেন্ট বলা যেতে পারে। তো আমার প্রশ্নটা হচ্ছে, ভায়োলেন্স আমাদের কাছে রিপাঞ্জেন্ট কেন? ঠিক আছে, এই প্রশ্নটাকে বোঝার জন্য আগে আমাদের নিজেদেরকে একটা প্রশ্ন করতে হবে। আমরা নিজেদের মধ্যে একটা জিনিস ক্লিয়ার করে নেব, সেটা হচ্ছে যে
তোমাদের মধ্যে কে কে আহ, আহ, শুধু ভেজ খাও? হাত তোল, রেজ ইউর হ্যান্ডস। কেউ ভেজ নাও? ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা ধরো যে মাছ খাও বা মাংস খাও, মুরগি বা মাটন, যাই হোক, যাই খাও না কেন, সেখানে মাছকে বা মুরগিকে বা পাঁঠাকে কাটতে হয়, মেরে দিতে। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইজ অফ আ ভায়োলেন্স? হ্যাঁ, গান্ধী কি বলবে যে গান্ধী নিজে ভেজ ছিল, গান্ধী তাই জন্যই ভেজিটেরিয়ান ছিল, কারণ ও পছন্দ করতো না যে ওর খাওয়ার জন্য কোনো প্রাণীর প্রাণ যাবে। কিন্তু তোমরা একটা জিনিস, আমি জানি না তোমরা জানো কি না, সেটা হচ্ছে যে অ্যাডলফ হিটলারের ব্যাপারে তোমরা জানো? ডু ইউ নো হু অ্যাডলফ হিটলার ইজ? সোহিনী, ডু ইউ নো হু ইজ অ্যাডলফ হিটলার? নো স্যার। তোমাদের মধ্যে আর কেউ জানো কি অ্যাডলফ হিটলার কে? হিটলারের নাম শোনোনি? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলার, যে মোটামুটি 6 লাখ জিউদের মেরে দিয়েছিল, ইহুদিদের মেরে দিয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। যাই হোক, তো সেও কিন্তু ভেজিটেরিয়ান ছিল। আমি তোমাদের এখানেই দেখানোর চেষ্টা করছি দ্যাট whether Hitler was a vegetarian or not. এক মিনিট। শেষের দিকে ও ভেজিটেরিয়ান হয়ে গেছিল, ভেজিটেরিয়ান ডায়েট নিয়েছিল, মানে পরের দিকে যখন ও when he matured in his life. He did not start a vegetarian like Gandhi, but later he turned into vegetarian diet, পরে ভেজিটেরিয়ান হয়ে গেছিল। তো আমাদের জন্য, আমরা যারা মানুষ, তাদের জন্য ভায়োলেন্স ইজ নট সামথিং দ্যাট ইজ এলিয়েন। ভায়োলেন্স আমাদের কাছে মানে ভয়ঙ্কর এমন একটা জিনিস নয় যেটা বাইরের থেকে এসছে। আমরা ভায়োলেন্স নিয়েই জন্মগ্রহণ করেছি। আমাদের জন্মের সময়ও আমাদের রক্ততে মেখে, নিজের মায়ের রক্ত মেখে জগতে আসতে হয়েছে, আদারওয়াইজ আমাদের জন্মই সম্ভব হতো। তাহলে কোন ধরনের ভায়োলেন্সটা আমাদের কাছে রিপাঙ্গেন্ট হবে, সেইটা নিয়ে প্রশ্ন। আমাদের কাছে কোন ধরনের ভায়োলেন্সটা ন্যাক্কারজনক হবে, কোন ধরনের ভায়োলেন্সটাকে আমরা রিজেক্ট করব, সেটার ব্যাপারে গান্ধী কিছু বলতে পারছে না, কারণ গান্ধী ডিড নট থিঙ্ক অ্যাবাউট দিস, যে উই আর ভায়োলেন্ট ক্রিয়েচার্স বাই বার্থ। আমাদের ভায়োলেন্সটা আমাদের ডিএনএতে আছে, আমাদের সেটাতে কিছু করার নেই। আমরা চাইলেও না চাইলেও আমরা ভায়োলেন্ট হয়ে যেতে পারি, ঠিক আছে? আর এইখানে আর একটাও প্রশ্ন হতে পারে, হোয়াট অ্যাবাউট সাইকোলজিক্যাল ভায়োলেন্স? মানে সাইকোলজিক্যাল ভায়োলেন্সও এক ধরনের ভায়োলেন্স। কাউকে ভয় দেখানো, কাউকে কটু কথা বলা, কারুর মানে to pose a threat to someone, that is also some kind of a violence, ঠিক আছে? আচ্ছা, এখানে ওকে, ঠিক আছে, এইটাকে করে নিই, হয়ে যেতে পারে আজকে এই পেজটা। ওকে, তো এখানে প্রশ্ন হচ্ছে, moreover if this kind of force is used in a cause that is unjust. তো আমি এটাই বলছিলাম যে ভেজিটেবলস এর ব্যাপারে, যে moreover if this kind of force is used in a cause that is unjust. তো যেটা আনজাস্ট, যেটা
যুক্তিযুক্ত নয় সেরকম ধরনের কাজে ভায়োলেন্সটা আনজাস্ট, সেটা ঠিক আছে। কিন্তু আমাকে কেউ মারছে, আমি একটাই উপায় তাকে আটকানোর যে আমিও ঘুরে তাকে মারি, সেটা যদি না করি তাহলে আমাকে সে মারতেই থাকবে, তাহলে কোনটা আনজাস্ট হলো? ঠিক আছে, এখানে এখানে সেম হবে অ্যাকচুয়ালি, দ্য সেম কুড বি ট্রু, এখানে সেন হয়ে গেছে। তো men have before now done many things which were subsequently found to have been wrong. তো আগে মানুষ অনেক এমন কাজ করেছে যেগুলো ভুল সাব্যস্ত হয়েছে, সেটা তো গান্ধীর জন্য প্রযোজ্য। গান্ধী যে কথাগুলো বলছে সেগুলোই যে ঠিক, আগেকার মানুষ যেগুলো বলেছে সেগুলো ভুল, মানে তো মানে রং আর্গুমেন্ট হলো আর কি। Next, that we should obey laws whether good or bad is a newfangled notion. তো মানে এডিটর এটা বলার চেষ্টা করছে যে আমাদের যে সব নিয়মই মেনে চলতে হবে তার কোনো মানে নেই, এবং এই নিয়মকে মেনে চলাটা অ্যাকর্ডিং টু গান্ধী ইজ আ নিউ আইডিয়া, মানে নতুন আইডিয়া এটা হয়েছে আমাদের। আমরা এটা ভাবতে শুরু করেছি যে সব নিয়মকেই আমাদের মেনে চলা উচিত। যে নিয়ম আমাদের জন্য অপ্রেসিভ, যে নিয়ম আমাদের জন্য খারাপ, সেই নিয়মকে আমরা কেন মানব? এটা আমরা, এই প্রশ্নটা আমরা করি না। আমরা মনে করি যে যে নিয়মটা আছে সেই নিয়মটা ঠিকই হবে, নিয়ম যেহেতু হয়েছে তার জন্য ঠিকই হবে। আই থিঙ্ক among all the arguments of Gandhi, this argument makes sense against the Britishers. মানে গান্ধী এক সময় আইন অমান্য আন্দোলন শুরু করেছিল, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট শুরু করেছিল ইংরেজদের বিরুদ্ধে। তো সেই আইন অমান্য করা বা সেই নিয়ম বিরুদ্ধের ব্যাপারটা এখানে হাইলাইট করছে যে সব নিয়মই যে মেনে নিতে হবে তার কোনো নিয়ম নেই। যে নিয়মটা আমাদের জন্য প্রযোজ্য নয় সেই নিয়মটা আমরা মানব না, সেই নিয়মটা আমাদেরকে মানতে কেউ বাধ্য করতে পারবে না। ইউটিলিটি রিপ্লেসড ধর্মা অ্যাজ দ্য এথিক্যাল বেসিস অফ ল। তো লটা কি জিনিস? ইউটিলিটি, কোনো কাজের জায়গা আর কি, কোনো কাজের জিনিস। ল দিয়ে কোনো একটা পার্টিকুলার কাজ আমাদের হয়, তো সেইটাকেই এইখানে বলা হচ্ছে যে ইউটিলিটি, মানে কাজটা কিভাবে আমরা করব সেইটা ল বলে দেয়। কিন্তু ল এটা বলে না যে সেই কাজটা করার পরে আমাদের মনের কি দশা হতে পারে। আমরা কোনো ভুল মানুষকেও সারা ছেড়ে দিতে পারি, আবার ঠিক মানুষকেও সমস্যায় ফেলতে পারি। তো এই জিনিসটা ল আমাদেরকে বলে দেয় না। ল সিম্পলি আমাদেরকে এটা বলে যে এটা করা উচিত, কিন্তু ওটার এথিক্যাল মরাল কি সিগনিফিকেন্স আছে সেটা আমরা ল আমাদেরকে বলে দেয়। ঠিক আছে, আজকে এখান অবধি থাক। পরের দিন আবার নেক্সট পেজ থেকে শুরু করব, পেজ নাম্বার 90 থেকে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। ওকে, যদি তোমাদের প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো। স্যার, বলো। স্যার গীতাঞ্জলির প্রথম পোয়েমের রেকর্ডিংটা আপনার কাছে আছে? গীতাঞ্জলির প্রথম পোয়েমটা কি অনলাইন হয়েছিল? হ্যাঁ, অফলাইন হয়েছিল। হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, এইটা। ওটা রেকর্ড করা মানে গ্রুপে দিইনি। না স্যার, গ্রুপে তো নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, যদি থাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে।